দর্শক স্বাগত জানাচ্ছি একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে। সাথে আছে আমি সুশান্ত সিনহা। বাজেটে শিক্ষা খাতের গুরুত্ব এবং সমসাময়িক বিষয়ে আমাদের কথা বলবার জন্য আজকের এই একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী আপা। আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সাথে আমি স্বাগত জানাচ্ছি আমাদের গবেষণা প্রতিষ্ঠান সিপিডি নির্বাহী পরিচালক এবং অর্থনীতিবিদ ফাহমিদা খাতুন আপাকে। আমরা আজকে দুজনকেই ডাকার একমাত্র কারণ হচ্ছে অর্থনীতির সাথে শিক্ষার সম্পর্ক, শিক্ষার সাথে অর্থনীতির সম্পর্ক, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে যদি আপা আপনার কাছে জানতে চাই যে আমরা বহু বছর ধরে বলে আসছি যে শিক্ষা হচ্ছে মানব সম্পদের সবচেয়ে বড় যে আমার সোপান, যেটাতে আমরা এগিয়ে যেতে পারি, সেইটাতে আমরা আসলে গুরুত্ব জাতীয় বাজেটে কতটুকু দিতে পেরেছি বা আগামী যে বাজেট আসে সেখানে দিতে পারবো বলে আমরা আভাস পেয়েছি? অনেক ধন্যবাদ এটা নিয়ে যে আলোচনা করছেন আপনারা, কারণ সত্যি কথা বলতে গেলে এখন তো গণমাধ্যম অর্থনীতি, রাজনীতি, উত্তপ্ত মাঠ এগুলো নিয়ে বেশি। আপনারা যে এই সামাজিক সেক্টরটাকে নিয়ে আসছেন আলোচনায় গুরুত্ব দিয়ে, জন্য অনেক ধন্যবাদ একাত্তর টিভিকে। আর স্বাগত জানাই সবাইকে, দর্শক শ্রোতা। একটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, আমরা মুখে কিন্তু সবাই বলি, কেউ অস্বীকার করে না। নীতি নির্ধারক থেকে শুরু করে এমনকি রিক্সাওয়ালা ভাইও বলবে যে না, শিক্ষাটা খুবই দরকার। কেউ বলবে না এটা বাংলাদেশে একটা বিশাল অর্জনের জায়গা, কিন্তু যে চাহিদা তৈরি হয়ে গেছে সর্বস্তরের মানুষের মধ্যে মানে শিক্ষার জন্য। আমি 16 সালে ভারতের নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থীর সাথে বিহারে গিয়েছিলাম। মাঠে হাঁটছি আইল দিয়ে, সেখানে জিজ্ঞেস করলেন তিনি যে ছেলে মেয়েকে কি লেখাপড়া পাঠাও? ওই চাষ করছিলেন একজন চাষি। সোজা উত্তর, কিয়া ফায়দা। আমাদের মানুষ কিন্তু বলবে না যে লেখাপড়া শিখে লাভ কি, বলবে না। তার মানে হচ্ছে চাহিদাটা তৈরি হয়ে গেছে। কিন্তু আমাদের ঝামেলাটা উনি আর অনেক ভালো করে বলতে পারবেন, চ্যালেঞ্জটা, সীমাবদ্ধতা এবং আমি মনে করি দৃষ্টি দেওয়ার ক্ষেত্রেও সেটা হচ্ছে সাপ্লাই সাইডে। আমরা এখানে খালি বাজেট নিয়েই আলোচনা না, কাদের জন্য কতটুকু বাজেট বরাদ্দ কোথায় যাচ্ছে, সেটা কি আসলেও আমরা যেখানে যথাযথ দেওয়ার কথা সেখানে কি দিচ্ছি, এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা দরকার। দুঃখের সাথে বলতে হয় গত কয়েক বছর ধরেই আমরা লক্ষ্য করছি দুটো জিনিস। একটা হলো 16-17 সালে আমরা দেখেছিলাম সর্বোচ্চ বাজেট বরাদ্দের 14% বেশি ছিল শিক্ষার জন্য। তো এটা কমতে কমতে এখন 11-10% মোট বাজেটের বরাদ্দের এইটুকু। এটা একটা দুঃখজনক বিষয়। শিক্ষার্থীর সংখ্যা কিন্তু বেড়েছে, তার মানে হচ্ছে শিক্ষার্থী প্রতি বরাদ্দ কমেছে। মানে যেটা শুভঙ্করের ফাঁকি থাকে যে টাকার অঙ্কে বাড়ে কিন্তু পার্সেন্টেজে আমাদের অনেক কমে যাচ্ছে, সেটা আসলে এটা নিয়ে নীতি নির্ধারকরা অনেক দাবি করেন যে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে শিক্ষা খাতে। এখানে শুভঙ্করের ফাঁকি শুধু শিক্ষার্থী প্রতি না, আরেকটা ফাঁকি আছে, সেটি হলো শিক্ষাটাকে সিঙ্গেল সেক্টর হিসাবে বিবেচনা করা হয় না। একসময় ধর্ম মন্ত্রণালয়ের সাথে আমাদেরকে জুড়ে দেয়া হতো, আরেক সময় কি দেখলাম প্রযুক্তির সাথে, আরেক সময় কি দেখলাম যে আমাদের ওই স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইটের খরচ এখান থেকে চলে যাচ্ছে, চলে যাচ্ছে। তার মানে যথাযথ বরাদ্দটা শিক্ষায় আসলে আমরা পাচ্ছি না। এইটা একটা বড় জিনিস। আরেকটা উনি আরো ভালো করে বলতে পারবেন ফাহমিদা, যেটা হলো বরাদ্দটা তো যথেষ্ট নয়। কোথায় যাচ্ছে, কাদের জন্য যাচ্ছে, সমাজের একেবারে বঞ্চিত মানুষের জন্য যাচ্ছে কিনা। আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম জানুয়ারিতে যখন ভর্তি নীতিমালা হলো মাধ্যমিকে, তখন দেয়া হলো যে ন্যূনতম 3000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। 7-8 হাজার টাকা ভিকারুন্নেসা স্কুল অবশ্যই পারবে, ল্যাবরেটরি স্কুল পারবে, চা বাগানের স্কুল তো পারবে না। ওই জায়গাতে গিয়ে আমরা 1 কোটি মানুষ, তাদের সন্তান তো আমরা পারবেই না। আর দুটো সন্তান পড়াতে হলে ভর্তি যদি বাড়তি 3000 টাকা দিয়ে করতে হয়, এটাও বাদ দিলাম। আরেকটা উনি ভালো করে বলতে পারবেন, নগর দারিদ্র। এই ঢাকা শহরের আশেপাশে প্রায় 10 লক্ষের উপরে মানুষ বসবাস করে, যারা একেবারে বস্তিবাসী। 5000-এর মতো নাকি বস্তি ঢাকা শহরের আশেপাশে। এটা হচ্ছে এই রাজুকের পরিসংখ্যান, যেটা
কতটুকু সত্য জানি না, কিন্তু আমরা তো দেখি প্রতিদিন বস্তিবাসী মানুষ, তাদের পক্ষে কি সম্ভব? এবং এটা হচ্ছে না দেখে, এই বিনিয়োগটা করছি না দেখে আজকে আমরা দেখছি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আজকে দেখছি মাদকের দৌরাত্ম্য, আজকে দেখছি আমাদের শিক্ষার্থীরা ভর্তিই হতে আসছে না। আপনার কাছে শুনবো আরেকটা বিষয় যে ডক্টর ফাহমিদা, আপনার কাছে যেটা সেটা হচ্ছে যে বাজেট একদম দুয়ারে আমাদের 7,90,000 কোটি টাকার বাজেট। এই বাজেটে আমরা যে আপা কথা বললো যে গুরুত্ব দেওয়ার কথা, কিন্তু গুরুত্বটা আসলে এতদিন পলিটিক্যালি দেওয়া হয়নি, কিন্তু এখন তো নন পলিটিক্যাল একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের বাজেটেও আমরা দেখছি যে শিক্ষাটা আসলে যথাযথ গুরুত্ব পেয়েছে। বলা হচ্ছে যে গতবারের তুলনায় বরাদ্দ প্রায় 3,000 কোটি টাকা কমানো হয়েছে উন্নয়ন বাজেটে। দেখেন, এইবারের বাজেটটার আকারটা এমনিতে একটু ছোট হবে, কারণ বলা হয়েছে যে যে সমস্ত প্রকল্প বিশেষ করে রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে সেখানে একটু কাটছাট থাকবে, কিছু খরচ তো আপনাকে ওটা কমাতে হবে, এবং আর কিছু খরচ আবার বেশি কমানো যাবে না, পরিচালন ব্যয়, প্রশাসন ব্যয়, কিছু ফিক্সড কস্ট রয়েছে। তো সেইখানে শিক্ষা, স্বাস্থ্য কিংবা মানব সম্পদ উন্নয়নজনিত বাজেটগুলো কিন্তু সবসময় পিছনের দিকে থাকে। এখন আপনার রাজনৈতিক অরাজনৈতিক সরকার কিংবা মানে রাজনীতির বাইরে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমার মনে হয় না যে প্রথম ধাক্কাতেই বিরাট একটা পরিবর্তন আনতে পারবেন। এখানে কয়েকটা বিষয় আছে, যে বরাদ্দটাও দেওয়া হয় যে সেই মন্ত্রণালয় কতখানি খরচ করতে পেরেছে সেইটার ভিত্তিতে। আরও যেটা বললাম যে অনেক যে বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায় মনে করেন কোথাও একটা স্কুল বানানোর জন্য কোনো প্রয়োজন নাই, কিংবা অন্য মানে বিশেষ করে অবকাঠামো, শিক্ষা অবকাঠামোর জন্য যেতে দেওয়া হলো, সেইগুলা হয়তো কাটছাট করা হচ্ছে। আমরা তো ভিতরে প্রকল্প বাই প্রকল্প দেখি না, অনেক বিবেচনা হয়তো সেটাকে কমানোর বিষয় রয়েছে, এবং যেটা সামগ্রিকভাবে বললাম যে বাজেটের আকারটাই তো কমা হয়েছে। তবে এইখানে এই যে এখন কম দেওয়া হলো, কম যদি নাও দেওয়া হতো, বিষয়টা হচ্ছে যে পরবর্তীতে এই বাজেটটা বাস্তবায়ন করবে কে, এই সরকারই করবে কিনা না অন্য সরকার করবে, সেখানেও একটা প্রশ্ন রয়ে যায়। এবং তখন যদি এই বাস্তবায়নটা নিয়ে আপনি নিশ্চয়ই ওইটাও আপনার আলোচনার মধ্যে রয়েছে যে বরাদ্দ এক বিষয় আর বাস্তবায়ন এক বিষয়। তো যেটা বললাম যে যদি ব্যয়ের সক্ষমতাটা না থাকে সেখানে কিন্তু পরবর্তীতে ওই প্রপোর্শন অনুযায়ী কিন্তু ব্যয় বরাদ্দটা করা হয়। আমরা দেখি কি ভৌত অবকাঠামোতে সর্বোচ্চ বাজেটগুলো, হ্যাঁ বিল্ডিং, সেটা ধরেন রাস্তাঘাট, এগুলো আমরা দেখেছি যে যোগাযোগ এবং অবকাঠামো এই খাতগুলিতে তো বেশি বরাদ্দ থাকে, সেগুলো বড় বড় প্রকল্প, বড় খুব তাড়াতাড়ি সেগুলো ব্যয়ও হয়, কারণ ওখানে আরেকটা ইন্টারেস্ট থাকে অনেক বেশি, হ্যাঁ অনেক বেশি স্বার্থগ্রস্ত এখানেও থাকে, যেখানে শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে যে এখানেও তো ছোট ছোট কিছু অবকাঠামো থাকে, কিন্তু গুণগত মানের জন্য, অর্থাৎ আপনি শিক্ষা দিচ্ছেন সেখানে কি শিক্ষক রয়েছে কিনা পর্যাপ্ত, সেই শিক্ষকদের কি বেতন দেওয়া হচ্ছে সেটাও একটা। তো আমি বাজেটটাকে একটা অংশ মাত্র দেখছি, কিন্তু শিক্ষাটাকে সামগ্রিক একটা হোলিস্টিক ভিউয়ের মধ্য থেকে দেখতে হবে, যে আমি কি সত্যি শিক্ষাটাকে জাতি গঠনের একটা উপায় দেখি, একটা ঢাল হিসাবে দেখি, নাকি জাস্ট একটা আমার শিক্ষা একটা সার্টিফিকেট দিতে হবে ছাত্রছাত্রীদেরকে সেইরকমভাবে দেখি, তাহলে কিন্তু ওইটা হবে না। এবং সেই দৃষ্টিভঙ্গিটা আনফর্চুনেটলি আমরা এখনও দেখতে পাইনি। কারণ কি, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো অনেক সংস্কার হয়েছে না, তো সংস্কারের জন্য স্বাস্থ্য খাতে করা হয়েছে খুবই ভালো উদ্যোগ, কিন্তু শিক্ষা সংস্কার হয়নি, কমিশন হয়নি। তো কেন হয়নি, এখানেও একটা বিষয় রয়েছে যে আমি প্রায়োরিটিটা কোথায় দিচ্ছি, আমার আউটলুকটা কি টুয়ার্ডস এডুকেশন, এটা একটা বিষয়। তো নীতির ক্ষেত্রে অনেক আপনি বলতে পারেন আগেও তো অনেক কমিশন হয়েছে, ভালো ভালো নীতিও ছিল, কিন্তু সেটা তো বাস্তবায়নও হয়নি, সেটাই আর কি। এটা আমি শুধুমাত্র ধরেন শিক্ষক বা ছাত্রছাত্রী এইটার চাইতেও যে উচ্চ পর্যায় থেকে আমি একটা দেশ শিক্ষাটাকে কোন জায়গায় রেখেছে, হ্যাঁ তো কোন জায়গায় দেখতে চাই সেটাই। উনি বলেছেন যে, আপনিও বলেছেন যে আপনার ইউনেস্কোর অনুযায়ী, ক্রাইটেরিয়া অনুযায়ী, হ্যাঁ জিডিপির 4 থেকে 6-এর মধ্যে, আমরা তো সেই 2-এর আশেপাশেই ঘোরাঘুরি করছি, এবং সেটাকেও কীভাবে ইনফ্লেটেড করা হচ্ছে। তো সুতরাং এটা একটা দেখা যাচ্ছে যে আপনি অর্থের ক্ষেত্রেও কীভাবে প্রায়োরিটি দিচ্ছেন, আর অন্যান্য আমি নীতিমালার ক্ষেত্রেও প্রায়োরিটি দিচ্ছেন। তো এই জন্য আমি বলবো যে এই যে নেগলেক্টেড হচ্ছে, এইটা কিন্তু পরবর্তীতে দেখা যাবে রাস্তাঘাট ঠিকই হলো, কিন্তু আমি দেশ করার কাজের জন্য
কোনো দক্ষ লোক পাচ্ছি না। আমাদের দেশে বিজ্ঞানী, গবেষক, সমাজবিজ্ঞানী এগুলি আর তৈরি হচ্ছে না, এবং তার ফলে আপনি যতই রাস্তাঘাট তৈরি করেন না কেন সেগুলি কিন্তু পরিচালনা করার জন্য, জাতি গঠনের জন্য, হ্যাঁ, আমাদের দেশের ভিতর থেকে কিন্তু আর হবে না। এমনকি স্কিল লেবারও তো আমরা দেখছি যে বড় বড় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্কিল লেবারও আমাদের বাড়ি থেকে আনতে হচ্ছে। একটা আইরনিটা দেখেন যে এই যে আমরা বলছি যে আমাদের দেশের এত বেকারত্ব, শিক্ষিত এবং যত বেশি শিক্ষিত বেকারত্বের হার তত বেশি, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ শিক্ষিত পর্যায়ে তত বাড়ে। তো কারণটা কি? কারণ হচ্ছে যে একটা হচ্ছে আমাদের অর্থনীতির আকারটা এত বড় না, $450 বিলিয়ন ইকোনমি অত বড় না। আবার আমাদের সরকারের যে সেখানে কর্মসংস্থান সৃষ্টি হয় সেটা 5 থেকে 6% মোট চাহিদার। তো তারপরে আবার বিনিয়োগ হচ্ছে না, ব্যক্তি খাতের বিনিয়োগ। তো আমাদের তো কর্মসংস্থান নাই, হ্যাঁ, যার জন্য এই যে গত বছর জুলাই আন্দোলন হলো, সেটা তো মূল আন্ডারলাইং ফ্যাক্টরটা কি? যে আন্ডারলাইং কজটা হচ্ছে যে চাকরি নাই, মানে জবলেস গ্রোথ যেটা আপনারা দীর্ঘদিন ধরে বলছেন সেটা। তারপরে দেখেন, কিন্তু আপনি যদি দেখেন যে আমাদের ব্যক্তি খাতে, এমনকি এনজিও খাতেও, তারপরে নন গভর্নমেন্ট খাতেও দেখেন, চাকরির জন্য আপনি করবেন, বিজ্ঞাপন দিবেন, হাজার হাজার দরখাস্ত আসবে। আমরা তো গত বছরে দেখেছি যে একটা সাধারণ রেলের চাকরির জন্য মাস্টার্স পাস এরা চাকরি করতে দরখাস্ত করে, তো কারণ চাকরি নাই। কিন্তু তারপরে দেখবেন এইগুলো যখন যাচাই বাছাই করা হয়, নিয়োগ করার মতো কাউকে পাওয়া যায় না। অর্থাৎ এই যে বিরাট একটা পার্থক্য রয়ে গেছে চাহিদা এবং সরবরাহ এবং স্কিলের মধ্যে যে মিসম্যাচ, যে নিয়োগকর্তা যাকে চাচ্ছেন সে তাকে আর পাওয়া যাচ্ছে না, সেই রকম এত অভাব। তো সার্টিফিকেট নিয়ে বের হচ্ছে, কোনো গুণগত মান নেই। আপা ওই জায়গায় একটু আসবো। আপা যে কথাটি আপনি বলছিলেন বা আমরা বলছি যে যেমন এই চলতি অর্থ বছরে 94,000 কোটি টাকার বাজেট বরাদ্দ আছে শিক্ষা খাতে, এর মধ্যে দেখা যাচ্ছে 13,000 কোটি টাকা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির, এবং যোগাযোগ খাতে দেখা যাচ্ছে 2,800 কোটি টাকা। তাহলে সব মিলায় টিলায় শিক্ষা খাতে দেখানো হচ্ছে 1,11,000 কোটি টাকা। এই যে রূপপুর পাড়া, তাহলে আমরা যে বাজেটটাকে বলছে গণমুখী কিনা, বা আমরা যে আলোচনা করি জনস্বার্থটা রক্ষার জন্য যে মানব সম্পদ তৈরি করার কথা আপা বললেন, সেই জায়গায় আসলে এটা কি আমরা জেনে বুঝেই করছি যে বাংলাদেশটাকে আসলে উন্নত দেশ করার কথা বলছি, কিন্তু উন্নত মানুষ, দক্ষ মানুষ গড়ে তুলবার পরিকল্পনা বাদ দিয়ে? এই বিষয়টি তো পুরোপুরি একটা রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু এই সরকার তো এইভাবে রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে আসেনি। কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম, যেহেতু অভিজ্ঞ লোকজন আছেন উপদেষ্টা পরিষদে বা নীতি নির্ধারণীতে, তারা অন্তত এইটুকু দেখবেন যে আমার যেটাকে মানে এসডিজির কথা বলা হয় যে লিভ নো ওয়ান বিহাইন্ড, এই জায়গা থেকে আমরা যাচ্ছি কিনা, এটা ইকুইটি কিনা, ইকুইটি ফোকাসড বাজেট কিনা। বাজেট তো আমরা দিতে পারি আমাদের অনেক শিক্ষার্থীর জন্য, যেটাকে রহমান সোবহান সবসময় এই কথাটা বলেন, প্রফেসর রহমান সোবহান, যে বর্তমান শিক্ষাটা আমাদের দেশের এটা বিভাজিত সমাজেরই প্রতিফলন, বিভাজিত শিক্ষা। এই সমাজটাকে আমরা গড়ছি, কিন্তু কেন? তাহলে আমরা কি সবার জন্য শিক্ষার কথাটা এটা স্লোগানই শুধু? এই জায়গাতে যেটা বললেন যে আমরা দক্ষ জনশক্তি গড়তে পারছি না, তাহলে আমার রেডিমেড গার্মেন্টস সেক্টরে কেন এত ম্যানেজমেন্টের জায়গায় কেন বাইরের বিশেষজ্ঞ আনতে হয়? আমাদের শিক্ষার্থীরা পারে না। এই যে উনি যে কথাটা বললেন, যেটা কোনো পদে নিয়োগ দিতে গেলে এটা সব সময় শোনা যায়। একটা তো হচ্ছে শিক্ষার মান, আর একটা হচ্ছে মিসম্যাচ। কেমিস্ট্রি গ্রাজুয়েট দেখবেন ব্যাংকে চাকরি পেয়েছে। তো এই জিনিস করে তো আর আমরা আগামীতে বেশি দূর এগোতে পারবো না। এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত হতেই হবে যে বাজেটে আমরা কতটুকু, এটাকে বিনিয়োগ বলা ভালো না করে, বিনিয়োগ কতটুকু করব, কোথায় করব, কার জন্য করব। এবং এখানে একটা কথা বলি, এখন যেটা বিশাল প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প চতুর্থটা চলছে, 5টা 5মটার মানে কাজকর্ম শুরু হয়েছে, এইখানে বেশিরভাগ অর্থের যোগান দিয়ে থাকেন আমাদের উন্নয়ন সহযোগী সংগঠন। দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে আমরা আমাদের যে উন্নয়ন সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে যে বিশাল একটা ফান্ড প্রোভাইড করা হয়, সেটা অতি সম্প্রতি 50% কেটে দেয়া হয়েছে। কি জন্য?
আমরা দেখাতে পারিনি রোড ম্যাপ, মানে যে আমরা জুলাই অভ্যুত্থানের পরে যে অনেকটা একটা ইয়ের মধ্য দিয়ে গেলাম, কিন্তু তারপরে এত সময়ও আমরা দেখাতে পারিনি। আমি জানি ইউরোপের গভর্নমেন্টগুলো তারাও বলেছে পারবে না। আমি আরেকটা বিষয়ও জানি, যেহেতু আমি ওটার বোর্ডে আছি, আমি তাদেরকে চেষ্টা করেছিলাম বোঝাতে, কিন্তু তারা বলল যে বাংলাদেশ তো রোড ম্যাপই দিতে পারেনি। আমরা যে $59 মিলিয়ন দেব, এটা কি করে তারা খরচ করবেন সেই রোড ম্যাপ? তার মানে সক্ষমতার অভাব আছে আমাদের মন্ত্রণালয়গুলোতে বা সচিবালয়ে যারা এগুলো করে থাকেন, বাজেট প্রস্তুত করেন যারা, সেই সক্ষমতা তারা কি গতানুগতিক ভিত্তিতে চলবেন? এখানে আমি সিম্পল একটা উদাহরণ যদি দেই, মহার্ঘ ভাতা, এটা নিয়ে মহাযজ্ঞ, এবং এটাও সিদ্ধান্ত হয়ে গেছে তারা 15 থেকে 20% পাবেন। অথচ আমার শিক্ষার্থীদের উপবৃত্তি সেই 2004 সালে 100 টাকা ছিল, দয়া করে মনে হয় এখন 150 টাকা দেয়া হয়, এটাকে আমরা 500 টাকার দাবি করেছি। ওইটা তো ইনফ্লেশন অ্যাডজাস্টেড না, সব কিছুতে আমরা ইনফ্লেশন অ্যাডজাস্ট করছি, কিন্তু উপবৃত্তিটা হচ্ছে বিশেষ করে শিক্ষার্থীদেরকে স্কুলমুখী করার একটা বড় প্রণোদনা, মেয়েদের ক্ষেত্রে তো অনেক বড় প্রণোদনা, বাল্যবিবাহ রোধ করার ক্ষেত্রে প্রণোদনা ইত্যাদি। আরেকটা জিনিস সরকার সিদ্ধান্ত নিয়েছেন, স্বাগত জানাবো, সেটা হচ্ছে দুপুরের খাবার কর্মসূচি, মিড ডে মিল। এটাও প্রাথমিক, এটা তো শুধু শিক্ষা না, স্বাস্থ্য, পুষ্টি, সবকিছুর মধ্যে। আপনার কাছে শুনবো আমরা আরো বিস্তারিত বিষয় নিয়ে, তার আগে আমরা একটা বিরতি নেব। দর্শক, আপনারা থাকেন আমাদের সঙ্গে ৭১ মুখোমুখি অনুষ্ঠানে, আপনারা আলোচনা শুনছেন বাজেটে শিক্ষা খাতের গুরুত্ব নিয়ে। ফিরছি খুবই দ্রুত। দর্শক, বিরতির পর ফিরে এলাম ৭১ মুখোমুখি অনুষ্ঠানে। আপনারা শুনছিলেন দুজন গুণী মানুষের কথা, সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী এবং অর্থনীতিবিদ ফাহমিদা খাতুন। ফাহমিদা আপা, আপনার কাছে যদি যে জিনিসটা আমরা জানতে চাই, যে বাজেট দেওয়া হয়, আপা যেটি বললেন, সেই বাজেট আমরা খরচ করতে পারিনি, এটা উন্নয়ন সহযোগীদের টাকা না, আমাদের যে অর্থ বরাদ্দ করা হয় বাজেটের মাধ্যমে, সেটাও করা যায় না। এটা কি আসলে সদিচ্ছার অভাব, নাকি সক্ষমতার অভাব, নাকি আসলে প্ল্যানফুলি আনপ্ল্যান্ড ওয়েতে খরচটা না করার একটা চিন্তা থাকে? এটা আমি মনে করি যে সবগুলারই একটা সংমিশ্রণ। কিছুটা তো আমাদের সক্ষমতার অভাব আছে, কারণ এখানে যে কোনো, আপনি জানেন যে এডিপি কিংবা উন্নয়ন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির যে প্রকল্পগুলো, সেগুলো তো শুরু করতে কত সময় চলে যায়, তারপরে মানে এটার যে দীর্ঘসূত্রিতা একটা রয়েছে, তো সেইখানে সক্ষমতাটা তো এমন কিছু না, এটা রকেট সায়েন্স না, ইচ্ছা করলেই আপনার সক্ষমতাটা করা যায়। সরকারের তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সরকারের বিভিন্ন যে কোথায় কোথায় দীর্ঘসূত্রিতা হয়, এটা তো আপনার পরিকল্পনা কমিশন, IMED, তারা তো দেখে এসেছে কোথায় কোথায় দেরিগুলো হয়, এগুলো উতরানো সম্ভব। তো আরেকটা হচ্ছে যে হ্যাঁ, সদিচ্ছার কথাটা বলছেন, সেইখানে একটা মনে হয় যেন ইচ্ছা করেই কি এত দেখতে দেখতে যে এত স্বাধীনতার 50 বছরের উপরেও চলে গেল, শিক্ষাক্ষেত্রে আমরা এত পিছিয়ে রয়েছি কেন? এখনও আমাদেরকে এই ধরনের বেসিক আলোচনা, কিন্তু আমরা উঁচু লেভেলের আলোচনা করতে পারছি না, যে আমরা সায়েন্টিস্ট কিংবা কোনো মহাকাশে পাঠাবো আমাদের তরুণদেরকে, সেইটা না, বেসিক জিনিস নিয়ে কিন্তু আলোচনা করছি। কেন করছি? তো সেইখানে আসলে ইচ্ছাকৃতভাবেই কি হচ্ছে কি না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ইচ্ছাটা এটা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে। কেন বলছি? দেখেন, যারা নীতি নির্ধারণী পর্যায়ে থাকে, যারা দেশ পরিচালনা করা থাকে, সেটা রাজনীতিবিদ হোক, আমলা হোক, তাদের যদি দেখেন যে তাদের পরিবারের সদস্যরা, ছেলেমেয়েরা কোথায় পড়াশোনা করছে, তো তারা কি দেশে পড়াশোনা করছে? আবার যদি দেশে পড়াশোনা করে, তারা কি যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে? বেশিরভাগই কিন্তু না। আপনি তো এটা আমার চেয়ে ভালো জানবেন, আপনি একজন সাংবাদিক। সুতরাং তাদের তো এখানে কোনো দায়বদ্ধতা, তাদের আর্জটা নাই, কারণ তাদের তো বিদেশে যে তারা লেখাপড়া করছে, এবং দেশে করলে ইংলিশ মিডিয়ামে সবচেয়ে ভালো, এটা বলছি যে দেশে করলে ইংলিশ মিডিয়ামে করছে। সুতরাং তা এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এটার গুণগত মান, এখানে বরাদ্দ এত করার তো নাই। এটা আরেকটা বিষয়, অর্থাৎ আমার কোনো নাই, ওনারশিপ নাই, এখানে দায়বদ্ধতা। তারপরে হচ্ছে আরেকটা, যে এই সক্ষমতাটা যদি না থাকে এবং পারফরমেন্স যদি খারাপ হয়, তো
সেটার জন্য কি জবাবদিহিতা আছে? এই যে জবাবদিহিতাটা এবং স্বচ্ছতা, এই সবগুলি না থাকার কারণেও কিন্তু কোনো দায়বদ্ধতা নাই। কারণ আপনার কাজ করলেও একই কথা, প্রমোশন হবে, না করলেও একই প্রমোশন, কিংবা প্রমোশন না হলেও চাকরিটা তো আর যাবে না। এরকম একটা মর্গ ভাতাও রেগুলারই পাওয়া যায়, হ্যাঁ, সেগুলি সবই কোনো কিছুতে এটা ঘাটতি নাই। তো পারফরমেন্স ভিত্তিক তো আর এখানে মূল্যায়নটা হয় না, সব কিছুর একটা সংমিশ্রণ করে এই শিক্ষা খাতটাকে। আবার আপনি যদি দেখেন, আজকে আমরা শিক্ষা খাত নিয়ে আলাপ করছি, আপনি যদি স্বাস্থ্য খাত নিয়ে আলাপ করেন, একই ধরনের বৈশিষ্ট্য, খারাপ অবস্থা, এটাই, হ্যাঁ, একই বৈশিষ্ট্য। কারণ সমস্যাগুলি তো একই জায়গায়। আপনি বলছেন সক্ষমতা, দক্ষতা, ইচ্ছা, রাজনৈতিক সদিচ্ছা, জবাবদিহিতা এইরকম, কিংবা আমার ওনারশিপ, এগুলা কোনোটাই নাই। এই কারণে কিন্তু এসেছে এই অবস্থা। এবং আরও একটা, যে তার উপরে আমি মনে করি যে রাজনৈতিক সদিচ্ছাটা সবচেয়ে বেশি। আমরা এর আগে কি দেখলাম, অনেক কিন্তু শিক্ষা নিয়ে কিছুদিন পর পর এটা পরিবর্তনের নামে এটা নিয়ে এমন একটা পরীক্ষামূলক জিনিস শুরু হয়ে যায়, এটাকে আরো পিছনের যা আছে তার পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য ক্লাস 5 কে 8 এর সাথে 8 এর সাথে 5 কি পরীক্ষা কোনটা হবে, নিয়ম কানুন করা হয়। এবং তারপরে সেখানে বিভিন্ন দেশের উদাহরণ, যেটা আমাদের দেশে অ্যাপ্লিকেবল না, সেইগুলাকে করে এই ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন পরীক্ষামূলক কিছু তাদেরকে অ্যাজ ইফ একটা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে তাদেরকে। তো ভালোটাকেও খারাপ করার একটা প্রয়াস। সেই জন্যই আমাদের মাঝে মাঝে মনেও হয়েছে অতীতে যে আসলে পরিকল্পিতভাবে কি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে কিনা, সেখানে কেউ কাজ করছে কিনা, এটা একটা। আর কারণ কি জানেন, যে আমরা বলছি যে অর্থনীতিকে দেখলাম যে একদিকে প্রবৃদ্ধি হচ্ছে, বৈষম্য বাড়ছে, জিনি কোফিশিয়েন্ট তো বেড়েই চলেছে, বৈষম্য, একটা অসম উন্নয়ন হয়েছে। এবং এই অসম উন্নয়নটা আরও ঘনীভূত হবে, এটার আরেকটা হাতিয়ার হচ্ছে শিক্ষাতে বৈষম্যটা করলে। তো বৈষম্যটা তো অলরেডি তৈরি হয়ে গেছে। আজ আপনি দেখেন 20-30, আমরা ছোটবেলায় দেখতাম যে আপনার বোর্ডে কারা ফার্স্ট স্ট্যান্ড করেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, হঠাৎ একটা সেই মফস্বলের একটা স্কুল থেকে বের হয়ে এসেছে তারা। তো তার মানে চিন্তা করেন, আজকে থেকে 20-30 বছর, 40 বছর আগে, 50 বছর আগেও যে ওই রকম একটা প্রত্যন্ত অঞ্চলের স্কুল থেকে, তো তার মানে কি সেখানে আমাদের তো ছিল, সেইটা কিন্তু আজকাল আর সেটা শোনা যায় না। একে তো আপনার শিক্ষা পদ্ধতিরও পরিবর্তন হয়ে গেছে, GPA 5 গোল্ডেন GPA সবাই করে আসে, কিন্তু নিজের নামটাও শুদ্ধ করে বলতে পারে না, একটা লাইন ইংরেজি বলতে পারে না। সেটা তো কি করুণ পরিণতি। তো সেই ক্ষেত্রে তো আমি তো দায়ী করবই যারা নীতি নির্ধারকরা রয়েছেন, যারা এই একটা হচ্ছে নীতিমালা প্রণয়ন, তারপর সুপারভিশন, তারপরে হচ্ছে বাস্তবায়ন, সবাই মিলে তাদের তো দায়, এটা এড়ানোর কোনো উপায় নেই। এখানে আরেকটা বিষয় যুক্ত করি, সেটা হচ্ছে যে যদি আপনি দীর্ঘদিন শিক্ষা নিয়ে কাজ করছেন, আমরা যদি প্রাইমারি স্কুলটা দেখি, সরকারি প্রাইমারি আছে, বেসরকারি প্রাইমারি আছে, রেজিস্টার প্রাইমারি আছে, এফতেদিয়া আছে, নন রেজিস্টার আছে, তারপরে যদি আমি এভাবে খেয়াল করি ইংলিশ মিডিয়াম আছে, এনজিওদের স্কুল আছে, মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, আবার বড় বড় স্কুলের সঙ্গে আবার প্রি প্রাইমারি আছে। তো এতটা যদি ডিভাইশন একটা বাচ্চা তার শিক্ষা জীবনের শুরুতে হয়, তাহলে আমরা যে বাংলাদেশকে একটা দেশ হিসাবে গড়ে তুলবার জন্য যে একটা একক চিন্তা নিয়ে তার মধ্যে, সেটাকে আমরা দিতে পারি নাকি আরও ওই বৈষম্যের সাথে বিভাজনটাকে আমি সেপারেট করে ফেলতে পারছি? দেখুন, এই বিষয়টি তো ধীরে 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 একেবারে সমাজের গভীরে প্রথিত হয়ে গেছে। আপনি তো যেটা বললেন, এই যে ধারা, মূল জায়গায় তো 3টি ধারা, একটি হচ্ছে ধর্মীয় ধারা, আরেকটি হচ্ছে ইংরেজি মাধ্যম, আরেকটি মূল ধারা। প্রত্যেকটার মধ্যে উপধারা আছে। এই শুধু প্রাথমিকেই 13 রকম উপধারা। আপনি যেটা বললেন, এই যে ইবতেদায়ী আছে, কওমি আছে, ইত্যাদি ইত্যাদি। সবচেয়ে বড় জায়গা যেটা, সেটা হলো এটাকে কখনোই কোনো জায়গায় আমরা দেখিনি একটা নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আসতে। এই জায়গাটা থেকে বিভাজনটা আরো বড় হচ্ছে। নিয়মতান্ত্রিক কাঠামো বলতে আমরা পৃথিবীর কোনো দেশেই এই মুহূর্তে আসলে যে একেবারে একই ধারা শিক্ষা ব্যবস্থা নাই। এটা ফ্রিডম অফ চয়েস, আপনি না করতে পারেন না, কেউ যদি অন্য জায়গায় যেতে চায় যাবে, কিন্তু একটা সরকারি ব্যবস্থাপনায় তো একটা নিয়মতান্ত্রিক কাঠামো থাকতে হবে। আমি নিয়ন্ত্রণের কথা বলবো না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য যদি আইন থাকে, তাহলে ইংরেজি মাধ্যমের জন্য কেন নাই রেজিস্ট্রেশন করতে, কেন বাধ্যতামূলক না, কেন কওমি মাদ্রাসার জন্য নাই? আমার সন্তানেরা আমার দেশের কোথায় পড়ছে,
কি পড়ছে, কিভাবে পরিচালিত হচ্ছে, তাদের অর্থের উৎস কি? উনি যে জবাবদিহিতার কথা বললেন, কোথায়? এই জায়গাটাতেই রাজনৈতিক একটা শক্ত অবস্থান আমরা কোনো সরকারের সময় দেখিনি। গত কয়েক বছর ধরেই, মানে দীর্ঘ 2 দশকই বলবো, দেখিনি আমরা। এখানে দিনের পর দিন বিভাজন হয়েছে শিক্ষা ব্যবস্থায়, সমাজের বিভাজনের সাথে সেটা বেড়েছে। অংশীজন, যাদেরকে বলা হয় স্টেক হোল্ডার, তাদের নানা ধরনের মানে চাওয়া পাওয়া এসে ঢুকেছে, এবং সেইখানে দুঃখের সাথে যেটা মানে লজ্জা লেগেছে যখন ইউনেস্কো 23 সালে প্রকাশ করেছে গবেষণা অনেকগুলো দেশের উপরে, যে বাংলাদেশে মানে পকেট আউট অফ পকেট এক্সপেন্স যেটা প্যারেন্টসদের কাছ থেকে আসে, সেটা হলো 70%। শিক্ষার্থী, আমার সন্তানের পিছনে আমি বিনিয়োগ করছি, তার 70% আমার পকেট থেকে দিতে হচ্ছে। তার মানে এটার সঙ্গে ব্যবসাটা ভালোভাবে যুক্ত, খুবই ভালোভাবে হয়েছে, এবং যারা পারছে তারা পড়াচ্ছে, বাকিরা ওই যে শিক্ষার মান নিয়ে উনি যে প্রশ্নটা করলেন, মানটা তো একটা বড় প্রশ্ন। মানের তো 3টা জায়গা আছে, যে 3টা অংশীজন, একটা হচ্ছে শিক্ষার্থী, আরেকটা শিক্ষক, আরেকটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের শিক্ষকদের মাঠের বাস্তবতা যদি দেখেন, এখনো আমরা অনেক দাবি করেছি যে শিক্ষকদের প্লিজ শ্রেণীকক্ষের ভেতরে রাখুন, কিন্তু যত সার্ভে হয় ইলেকশন ডিউটি থেকে শুরু করে সব শিক্ষকদের করতে হয়। কেন? তাদের তো আপনি সক্ষমতা বাড়িয়েও তো কোনো লাভ নেই, বিনিয়োগ করেও লাভ নেই। শিক্ষকদের বেতন ভাতা বাড়ছে এবার বাজেটে যতটুকু জানি, কিন্তু তাতে তো লাভ হবে না। তো তাদেরকে যদি আপনি বাইরেই রাখেন, তাহলে কে ক্ষতিগ্রস্ত হবে? আমার শিক্ষার্থী, আমার অভিভাবক। এদের কথা চিন্তা করব না আমরা মূলধারার? এই জায়গাটা থেকে রাজনৈতিক সদিচ্ছা খুব শক্তভাবে দেখিনি এখনো। রাজনৈতিকও বলবো না, নীতি নির্ধারকদের পক্ষ থেকে সদিচ্ছা এমনভাবে দেখিনি। শিক্ষাটা তো খয়রাতি কিছু না, শিক্ষাটা তো অধিকার, মৌলিক মানবাধিকার। বলছি যে 41 সাল বা আরো যে টার্গেটগুলো করছে, আমরা উন্নত দেশ হব। উন্নত দেশের মানুষ কি আসলে দেহে মনে বিকশিত একটা মানুষ পাবো, নাকি আসলে একটা খর্বাকৃতি মানুষ হিসাবে আসলে উন্নত হওয়ার চেষ্টা করবো? সেই আলোচনাটা আপনার কাছে শুনবো, ফাহমিদা আপনার কাছে শুনবো। একটা বিরতি নিচ্ছি। দর্শক সঙ্গে থাকুন, 71-এর মুখোমুখি অনুষ্ঠানের এই আলোচনায় আমরা ফিরবো খুব শীঘ্রই। ফিরে এলাম 71-এর মুখোমুখি অনুষ্ঠানে। আপনারা আলোচনা শুনছিলেন। ইউএনডিপির যে তথ্য, সেটি হচ্ছে 159টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 130তম। অর্থাৎ বিশ্বে যে কটা দেশ শিক্ষা খাতে সবচেয়ে কম টাকা খরচ করে, সেই দেশগুলোর শীর্ষ তালিকায় আছে নিচের দিকে, সেটি হচ্ছে বাংলাদেশ। আবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যে মানের কথা বলছি, যদি ছোট করে একটু জানতে চাই, মানটা আসলে আমাদের কতটা নিচে নেমেছে? এটা তো কাউকে মানে তথ্য দিয়ে বা গবেষণা ভিত্তিক ডেটা দিয়ে বলার দরকার নেই। এটা তো আমরা হামেশার প্রমাণ পাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা ওই যেটুকু পড়ে আসছে, তারপরে তো তারা পরবর্তীতে যেতে তাদের অনেক কাঠখড় করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় তো জাজ্বল্যমান প্রমাণ। এইবার ভর্তি পরীক্ষা যারা দিয়েছিল, তার মধ্যে 97% অকৃতকার্য হয়েছে। আমাদের শিক্ষার্থীরা এইখানে পড়ালেখা করে, তাহলে সেটা আপনি কি সেটাই তো নির্ণায়ক। অন্যান্য মূলধারার বিদ্যালয়গুলোতে, বিশেষ করে জাহাঙ্গীরনগর বলেন, জগন্নাথ বলেন, ভর্তি হতে পারে খুবই কঠিন। আর এগুলোর পিছনে আরেকটা বিষয় কাজ করে, যেটা হলো আসবে যে শিক্ষার্থীরা যারা ভর্তি হবে, তাদের আবাসন কোথায়, তাদের ট্রান্সপোর্টেশন কোথায়, বিশেষ করে মেয়েদের জন্য। শাহজালাল বিশ্ববিদ্যালয় একটা কাজ করে, তারা তাদের মেয়ের শিক্ষার্থীদের জন্য বাইরে ব্যবস্থা করে দেয়, মানে আন্ডারটেকিং দেয়, নাহলে তো মেয়েদেরকে মেস করে থাকতে কোনো বাড়িওয়ালা দেবে না। তো এইরকম তো কিছু কিছু জায়গায় দেয়া উচিত, কিন্তু দেয়া হয় না। না হওয়ার ফলে আমরা এই যে নারী শিক্ষার্থীর কথা বলি, উপরে যেতে যেতে তো অনেক ঝরে যায়, এবং পরিবার থেকেও বাধা দেওয়া হয় যে না, এই বিশেষ করে সায়েন্সে কি পরিমাণ নারী শিক্ষার্থীর সংখ্যা কমছে, বুয়েটে, মেডিকেলে, কেন কমবে না? এই যে তাদের এই যে ল্যাবে থাকতে হয়, করতে হয়, নিরাপত্তার একটা বিষয় আছে, সেখানে তো আমরা বিনিয়োগ করছি না, যে তাদের জন্য আলাদা আবাসন, আলাদা যাতায়াত ব্যবস্থা, এগুলো করছি না। তো সেই জায়গায় আমার মনে হয় অনেক ঘাটতি রয়ে গেছে।
বড় আরেকটা ঘাটতি উনি শুরুতে যেটা বলেছিলেন যে দক্ষ জনশক্তি করতে গেলে তো নীতি নির্ধারকদের বসতে হবে আমাদের ইন্ডাস্ট্রির সাথে। পৃথিবীর সব দেশে আছে উন্নত বিশ্বে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কাউন্সিল আছে, হ্যাঁ না, তারা বলবেন শিক্ষা মন্ত্রণালয়কে যে আগামী 10 বছরে আমাদের এই ধরনের স্কিলড ম্যান পাওয়ার দরকার, আপনারা সেইভাবে তৈরি করে দিবেন। ওই সুযোগই নেই। আপা, আমরা শেষের দিকে আপনার কাছে আলোচনা, ঢাকা বিশ্ববিদ্যালয় আপা যেটা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে 40,000 সিটের বিপরীতে হলের সুবিধা আছে মাত্র 10,000, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে জগন্নাথে 4% শিক্ষার্থী হলে থাকতে পারেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 39,000 শিক্ষার্থী, মাত্র 9,000 তাদের হলের সিট ক্যাপাসিটি আছে। তাহলে আমরা কেন শিক্ষার্থীদের জন্য একটা আবাসন করতে পারছি না? টাকার কি সমস্যা, নাকি মাথায় নীতি নির্ধারকদের চিন্তার সমস্যা বলে মনে করেন? সেটাই তো দেখেন। এখানে একটা কথা বলে নেই, এখানে বরাদ্দ দেয়া হলে পরে দেখা যায় পড়ে আছে, কারণ জনপ্রশাসন কোনো জনবল নিয়োগ করেনি। এটাই যে বরাদ্দকৃত অর্থ কিন্তু বরাদ্দ করতে পারে না, এই যে বাস্তবায়ন করতে পারে না, এই যে একটা জটিলতা, টাকা ছাড়, তারপরে করা মানে প্রকিউরমেন্ট প্রসেসটা, টেন্ডার দেওয়া, তারপরে টেন্ডার দিতে গেলেও আসলে বিশ্ববিদ্যালয় তো আবার একটা মানে বাণিজ্য হয়ে গেছে, যে ছাত্ররাও এটার মধ্যে জড়িত হয়ে গেছে। তো এইখানে আমি দুটোই বলবো যে এই যে বরাদ্দের কথা বলি, বরাদ্দ কিন্তু এখানে এই সমস্ত জায়গায় প্রচুর রয়েছে চাহিদা, সেইটা আমি সামগ্রিকভাবে ওই যে দেখেন স্বাস্থ্য খাতেও কিংবা শিক্ষা খাতেও আপনার পজিশনও আছে, চাকরির জন্য পজিশন আছে, সেগুলোও কিন্তু খালি রয়ে গেছে। তো চাকরির শিক্ষকদের তো প্রাইমারি স্কুলে প্রচুর খালি সিট খালি আছে, অভাব, শিক্ষকদের প্রার্থীরা তো চাকরি পাচ্ছে না। তো সুতরাং এই যে একটা জটিলতা এবং কাজের যে আমি বলবো এগেন জবাবদিহিতা, দক্ষতা মানে আপনি শিখলেন সেটা না, কাজের স্পিড, এই যে একটা তাড়না, এই তাড়নাটা তো নাই আসলে। এই যে আমরা এমন একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ছিলাম যে তার মধ্যে কিন্তু এই কাজের জবাবদিহিতাটা না সৃষ্টি হতে হতে দায়সারাভাবে চলছে আর কি, জাস্ট চলে যাবে এইরকম একটা অ্যাটিটিউডের দিক থেকে। আমি আরেকটা কথা বলবো, শিক্ষার ক্ষেত্রে আমি মনে করি যে প্রাথমিক শিক্ষাটা হচ্ছে তাদের বাচ্চা ছেলে মেয়েদের একদম স্তম্ভ। সেখানে কি অবস্থা, সেখানে কারা চাকরি করছে, এবং প্রাথমিক শিক্ষায় যারা শিক্ষক হয় তাদেরকে আমরা কোন চোখে দেখি, তারা কি ধরনের মর্যাদা পায়, তখন আমরা মনে করি যে যারা কোথাও নাই সর্বশেষ পছন্দ তারা সেখানে প্রাথমিক শিক্ষক হতে চায়। কিন্তু আপনি বিদেশে, প্রতিবেশী দেশে এটা কিন্তু না, উচ্চ শিক্ষিত হয়েও কিন্তু প্রাথমিক শিক্ষার শিক্ষক হতে তারা যায়। এবং সেখানে আরেক দুটো জিনিস, একটা হচ্ছে যে আপনাকে সেই পরিমাণে কম্পেনসেশন অর্থ দিতে হবে তাদের, যে তারা খেয়ে পড়ে তো বাঁচতে হবে। এবং তারপরে নিয়োগ প্রক্রিয়াটা, এখানে যে আমাদের দেশে কিন্তু সরকারি মানেই হচ্ছে একটা নিয়োগ বাণিজ্য সেখানে চলতে থাকে, সেই নিয়োগ প্রক্রিয়াটার মধ্যেও স্বচ্ছতা থাকতে হবে, তাহলেই তো তারা আপনার ভালো শিক্ষক ছাড়া শিক্ষার্থী তো গড়ে উঠতে পারে না। সেটাই হচ্ছে একটা বিষয়। আর আরেকটা বিষয় যে আপনার শিক্ষাটাও, যে সেজন্যই শিক্ষার নীতি, যে শিক্ষার কারিকুলামটা কেমন হবে এটা নিয়ে এত গবেষণা করার দরকার নাই, আছে সাকসেসফুল মডেল তো চারিপাশে রয়েছে, সেটা একটা। এটাকে আমি পরীক্ষা ভিত্তিক খালি করতে থাকবো, ক্লাস 1 থেকে পরীক্ষা দিতে থাকবে, কিছুই শিখলো না, কিন্তু তারপরে আবার পরিবর্তন করে আপনি ঘর ঝাড়ু দিবেন, আলু ভর্তা করবে, সেটা কেন? কিন্তু আমরা চিন্তা করি না যে কোডিং ক্লাস 5-এর ছেলেমেয়েরা 3, 4, 5 থেকেও কিন্তু আমাদের প্রতিবেশী দেশে ভারত থেকে আর পশ্চিমা বিশ্বের কথা নাই বললাম, কোডিং শিখছে, তারা তৈরি হচ্ছে এরকম করে। তো ওইটার জন্য যে তাগিদ, সেই তাগিদটা তো আমরা দেখি না। আমাদের যে নীতি নির্ধারকরা থাকেন দুঃখজনকভাবে তাদের মাথায় সেটা থাকে না, তাদের সন্তানেরা যেহেতু পড়েন না। একেবারেই সত্যি কথা যে আমাদের নীতি নির্ধারকরা যারা দেশ পরিচালনা করেন এবং সিদ্ধান্ত নেন যে আমলাতান্ত্রিক যে কাঠামোর মধ্যে, তারা আসলে তাদের সন্তানদেরকে হয় ইংলিশ মিডিয়ামে অথবা বিদেশে পড়ান, এবং তার মধ্যে বাংলাদেশের সামগ্রিক জনগোষ্ঠীর শিক্ষা নিয়ে তাদের মাথায় খুব বেশি চিন্তা আসে না। কিন্তু আমরা মনে করি এই দেওয়ালটাও ভাঙতে হবে। আমরা ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অতিথির সঙ্গে। ভালো থাকবেন।